আসসালামু আলাইকুম। দেখো, আজকে আমরা ইতিহাসের ধারণা, ঠিক আছে, এই চ্যাপ্টারটা নিয়েই আজ রিভিশন হবে। ঠিক আছে, তো দেখো, এই চ্যাপ্টারটা তো তোমাদের অনেকবার রিভিশন হয়েছে। তো যখন আমরা প্রথম পড়েছিলাম, যেটা সবার আগে জেনেছিলাম সেটা হচ্ছে যে ইতিহাস সম্পর্কে, তাই তো? তাহলে শুরু করার আগে এই যে ইতিহাসের ধারণা, তো ইতিহাস কি সেটা আমরা প্রথমেই কি জেনেছিলাম, যে ইতিহাস শব্দটা এসেছে ইতিহ নামক সংস্কৃত শব্দ থেকে, তাই তো? তো এই ইতিহ, এই শব্দটির দুটো অর্থ আছে, তাই না? এই যে ইতিহ, এই যে ইতিহ, এই ইতিহ হচ্ছে একটা সংস্কৃত শব্দ। তো এই ইতিহ কথার দুটো অর্থ আছে, ঠিক আছে? একটা হচ্ছে মৌলিক আর একটা হচ্ছে ব্যুৎপত্তিগত, ঠিক আছে? তো দেখো, ঠিক আছে, তো দেখো, এই যে বললাম মৌলিক, ঠিক আছে, তো এই যে মৌলিক আর ব্যুৎপত্তিগত, এই যে দুটো অর্থ। তো দেখো, মৌলিক অর্থে কি বোঝাচ্ছে না, মৌলিক অর্থ হলো অতীতে যা কিছু ঘটেছে তার ঐতিহ্য হতে, ঠিক আছে? আর ব্যুৎপত্তিগত হলো যা বরাবর চলে আসছে। তার মানে কি হচ্ছে, দুটো অর্থ কি দাঁড়াচ্ছে, একটা হচ্ছে মৌলিক আর একটা ব্যুৎপত্তিগত, এটা দুটো অর্থ বোঝাচ্ছে ইতিহ কথার। তার মানে তাহলে একটা বললাম মৌলিক, তাহলে মৌলিক মানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে যে অতীতে যা কিছু ঘটেছে তার ঐতিহ্য হতে, ঠিক আছে? আর ব্যুৎপত্তিগত মানে হচ্ছে যা বরাবর চলে এসেছে, এইরকম কোনো প্রচলিত কাহিনী বা অবিস্মরণীয় বিষয়, ঠিক আছে? আর আস, এই যে ইতিহাস, তাই তো? এটা ইতিহাসকে ভাঙলে দুটো হচ্ছে, একটা ইতিহ আর আস। তাহলে আর আস কথাটার বা আস যে শব্দটা, সেইটার অর্থ হচ্ছে কি না, আস শব্দটির অর্থ হচ্ছে যার মধ্যে পাওয়া যায়, ঠিক আছে? তাই ইতিহাস কথার সাধারণ অর্থ কি দাঁড়াচ্ছে বলতো, যে অতীতের গুরুত্বপূর্ণ বা ঐতিহ্যপূর্ণ কাহিনী যার মধ্যে লিপিবদ্ধ আছে। আবার আমরা ইংরেজিতে কি জানি, ইতিহাসকে কি বলি আমরা, হিস্ট্রি, তাই তো? তো সেই হিস্ট্রি শব্দটি এসছে ল্যাটিন হিস্টর আর গ্রিক হিস্টোরিয়া শব্দ থেকে, ঠিক আছে? তো এই হিস্টোর শব্দের অর্থ হচ্ছে জ্ঞান, আর হিস্টোরিয়া কথার অর্থ হলো সত্যকে অনুসন্ধান করা, ঠিক আছে? তার মানে এখানে ইতিহাস কথাটির অর্থ কি বোঝাচ্ছে, যে অতীতের কাহিনী থেকে সত্যকে অনুসন্ধান করা, ঠিক আছে? তো দেখো, এই ইতিহাসের ব্যাখ্যাকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন পণ্ডিতের বিভিন্ন রকম অভিমত, তাই না? যেমন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস প্রসঙ্গে বলেছেন যে ইতিহাস হচ্ছে মানুষের ইতিহাস। দেখো, তাহলে আমরা সব দিক থেকে বিচার বিশ্লেষণ করে ইতিহাস সম্পর্কে একটা ধারণা পেতে পারি, এবং সেটা আমরা কি বলতে পারি, যে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালী সম্মত বিশ্লেষণই হচ্ছে ইতিহাস। কি বললাম, যে স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানব প্রগতির বৈজ্ঞানিক প্রণালী সম্মত যে বিশ্লেষণ, সেটাই হচ্ছে ইতিহাস, ঠিক আছে? ক্লিয়ার হলো তো? আর এখানেতে মনে রাখবে যে ইতিহাসের জনক হচ্ছেন গ্রিক পণ্ডিত হেরোডোটাস, ঠিক আছে? গ্রিক পণ্ডিত হেরোডোটাস মনে রাখবে ইতিহাসের জনক, ঠিক আছে? এরপরে আমরা আসছি যে আধুনিক ইতিহাস চর্চার যে বৈচিত্র্য, তাই তো? তো দেখো, এখানে যে তোমাদেরকে জানতে হবে প্রথমে আধুনিক ইতিহাস চর্চা। দেখো,
এখানে প্রথমে যেটা জানবো আধুনিক ইতিহাস চর্চা, দেখো নতুন সামাজিক ইতিহাস চর্চা, ঠিক আছে, নতুন সামাজিক ইতিহাস চর্চা, ঠিক আছে। দেখো একটা সময় ছিল যখন মনে করা হতো যে ইতিহাস হচ্ছে রাজা মহারাজাদের যুদ্ধ বিগ্রহ ও তাদের কাজকর্মের খতিয়ান, কিন্তু বর্তমানে কি হয়েছে, এই যে ধারণা এটার পরিবর্তন ঘটেছে, তাই তো। বর্তমানে আমরা ইতিহাস বলতে বুঝি একটি দেশ বা জাতির সামগ্রিক কি বলতো জীবন চর্চা। এর মধ্যে রাজা মহারাজাদের কার্যকলাপ বা যুদ্ধ বিগ্রহের কথা যেমন আছে, তেমনি আছে সাধারণ মানুষের কাজকর্ম, তাদের জীবনযাত্রা, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, শিল্প সংস্কৃতি, গান বাজনা, স্থাপত্য, ভাস্কর্য, চিকিৎসা বিদ্যা প্রভৃতির কথা, তাই না। তো সেই জন্য এই যে ইতিহাস চর্চা, এটাকে কি বলা হচ্ছে নতুন সামাজিক ইতিহাস চর্চা, তাই না। মানে এখানে রাজা মহারাজাদের পাশাপাশি যে বললাম সাধারণ মানুষের কাজকর্ম, তাদের জীবনযাত্রা, খেলাধুলা, পোশাক পরিচ্ছদ, শিল্প সংস্কৃতি, গান বাজনা, স্থাপত্য, ভাস্কর্য, চিকিৎসা বিদ্যা প্রভৃতির কথা এখানে তুলে ধরা হয়েছে। সেই জন্য এটাকে বলা হচ্ছে কি নতুন সামাজিক ইতিহাস চর্চা, তাই তো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, 2 মার্কসের কোশ্চেন হিসাবে পড়ে যে নতুন সামাজিক ইতিহাস চর্চা বলতে কি বোঝো, ঠিক আছে। তাহলে তোমরা এভাবে বলবে, বুঝতে পারলে। এখানে মনে রাখবে নতুন সামাজিক ইতিহাস চর্চাকে বলা হয় আধুনিক ইতিহাসের জননী, মনে রাখবে নতুন সামাজিক ইতিহাস চর্চাকে বলা হয় আধুনিক ইতিহাসের জননী, ঠিক আছে। এখানেই তোমরা পাবে দেখবে নিম্নবর্গের ইতিহাস চর্চা। হ্যাঁ, তো এই নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, তাহলে কি বলবে দেখো, এই যে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো যদি বলা হয়, তাহলে কি বলবে, এই যে সমাজে যারা অন্তজ শ্রেণী ও দলিত শ্রেণী নামে পরিচিত, তো সেই সব শ্রেণীর মানুষদের কথা ও কাহিনী এই ধরনের ইতিহাস চর্চার বিষয়বস্তু, তাই তো। যুগ যুগ ধরে চলে আসা এইসব মানুষের ঐতিহ্য, সংস্কৃতি, নবাগত সংস্কৃতির সঙ্গে তাদের বিরোধ এবং পরিণামে যে বিক্ষোভ বিদ্রোহ, তো সেই নিয়েই এক শ্রেণীর ঐতিহাসিক গবেষণা করেন, যেমন রণজিৎ গুহ, শাহিদ আমিন, জর্জ বুদে, গৌতম বুদ্ধ, এরা সবাই ছিলেন এই নিম্নবর্গের ইতিহাস চর্চার অন্তর্গত মানুষ, ঠিক আছে। তো ইতিহাস চর্চার এই যে নতুন ধারা, এটাকে বলা হচ্ছে নিম্নবর্গের ইতিহাস চর্চা। এটা খুব ভালো করে করবে যে নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো, ঠিক আছে। এটাও 2 মার্কসে পড়ে, নিম্নবর্গের ইতিহাস চর্চা বলতে কি বোঝো। নিম্নবর্গের ইতিহাস চর্চা আর অন্তর্গত কয়েকজন ঐতিহাসিকের নাম লেখো, ঠিক আছে। এখানে মনে রাখবে নিম্নবর্গের ইতিহাস চর্চার যিনি জনক তিনি হচ্ছেন রণজিৎ গুহ, ঠিক আছে। এটা ভালোভাবে মনে রেখো। আর এখানে পাবে দেবে অ্যানাল স্কুল, অনেকবার আলোচনা করেছি। অ্যানাল স্কুল কি এটা ভালো করে পড়বে। তারপর এই অ্যানাল যে মতবাদ, তো সেই অ্যানাল মতবাদের অন্তর্গত কয়েকজন ঐতিহাসিকের নাম তখন বলবে যে যেমন মার্ক ব্লক, লুসিয়ান ফেভার, ঠিক আছে। এখানে একটা মনে রাখবে দ্য অ্যানালস নামে একটা বিখ্যাত পত্রিকা প্রকাশ করা হয়েছিল কবে, 1928 খ্রিস্টাব্দে, মনে রাখবে, ঠিক আছে। এই আধুনিক ইতিহাস চর্চার যে স্তরগুলো আছে, সেই স্তরগুলো অর্থাৎ বর্তমানে আধুনিক চর্চার যে প্রকারভেদগুলো আছে না, কত রকমের হয়ে থাকে, তো সেইখানেতে অনেক আছে দেবে জাতীয়তাবাদী, সাম্রাজ্যবাদী, কেমব্রিজ গোষ্ঠী, মার্ক্সবাদী, অ্যানাল গোষ্ঠী, নিম্নবর্গের ইতিহাস চর্চা, এগুলো সবই পড়ছে। তো যেমন আমি নিম্নবর্গের ইতিহাস চর্চা সম্পর্কে বললাম, তো সেরকম ভাবে মার্ক্সবাদী যে মতবাদ সেটা একটু পড়বে। হ্যাঁ, মার্ক্সবাদের অন্তর্গত কয়েকজন এর নাম যেমন কার্ল মার্কস, ফ্রেডরিক এঙ্গেলস, রজনীকান্ত দত্ত, এদের নামগুলো মনে রাখবে। এখানেই দেবে গ্রন্থ আছে যেমন দাস ক্যাপিটাল কার লেখা, কার্ল মার্কসের, মনে রাখবে। তারপর তোমার আছে দেখবে এ সোশ্যালিস্ট হিস্ট্রি অফ দ্য ফ্রেঞ্চ রিভলিউশন, এটা হচ্ছে তোমার জরেজ, মনে রাখবে, জরেস এর লেখা, ঠিক আছে। এটা একটু ভালো করে মনে রেখো এই গ্রন্থটার নাম, বা নাম দিয়ে দিতে পারে যে যা জরেস এর লেখা গ্রন্থটির নাম কি বিখ্যাত, এটা মনে রাখবে। তারপরে হচ্ছে ইন্ডিয়া টুডে, একটা বিখ্যাত গ্রন্থ যেটা হচ্ছে রজনীকান্ত দত্তের লেখা, ঠিক আছে। এগুলো একটু মনে রেখো। আর এটা অবশ্যই করো, অ্যানাল স্কুল বা অ্যানাল মতবাদ কি, বুঝতে পারলে। তো এখানে যে প্রত্যেকটা মতবাদ আছে, প্রত্যেকটা মতবাদের ঐতিহাসিকদের নামগুলো তোমাদেরকে করতে হবে,
ঠিক আছে। আর গ্রন্থগুলো, গ্রন্থ দেবে অনেকে লিখেছেন, সেই গ্রন্থগুলো একটু মনে রেখো। হ্যাঁ, এরপরে দেখো আমরা যেটা আসবো সেটা হচ্ছে তোমার খেলার ইতিহাস। ঠিক আছে, তাহলে যেটা বললাম যে খেলার ইতিহাস, তাই তো। দেখো আজ খেলাধুলা ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ দিক, আমরা সবাই জানি, তাই তো। পৃথিবীর বিভিন্ন দেশে আজকের দিনে বিভিন্ন দেশে যেমন ফুটবল, ক্রিকেট, হকি, সাঁতার, কুস্তি, তারপরে টেবিল টেনিস, কুস্তি, তারপর টেবিল টেনিস এবং এই ধরনের আরো নানা খেলা জনপ্রিয় হয়ে উঠেছে এবং বিভিন্ন দেশে এইসব খেলার নানা ইতিহাসও আছে, তাই তো। এবং এগুলোকে কেন্দ্র করে বহু বইপত্র রচনা করা হয়েছে, তো সেইগুলো তোমাদেরকে জানতে হবে, বুঝতে পারলে। যেমন ধরো আমি প্রথমেই বলি যে যেমন ফুটবলের কথা বললাম, এখানে তোমরা মনে রাখবে যে সবার আগে বলি যে আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে অলিম্পিকের সূত্রপাত হয়। এটা মনে রাখবে যে অলিম্পিকের সূত্রপাত হয়েছিল কখন, আনুমানিক 1500 খ্রিস্টপূর্বাব্দে। ঠিক আছে, এই শর্ট কোশ্চেন গুলো মনে রাখবে, কারণ এগুলো সব বইতে তোমরা পাবে না। ঠিক আছে, তাহলে অলিম্পিকের সূত্রপাত হয়েছিল আনুমানিক 1500 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এবারে যদি বলা হয় যে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয় কবে, তাহলে বলবে যে 1751 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে বললাম? 1751 খ্রিস্টাব্দে ভারতে ক্রিকেট খেলার সূচনা হয়। ঠিক আছে, এরপরে মনে রাখবে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে স্যার হেনরি মার্টিনার ডুরান্টির হাত ধরে ভারতবর্ষে আসে ফুটবল খেলা। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে 19বিংশ শতাব্দীর মধ্যভাগে স্যার হেনরি মার্টিনার ডুরান্টের হাত ধরে ভারতবর্ষে আসে ফুটবল খেলা। ঠিক আছে, আর মনে রাখবে যে 1893 খ্রিস্টাব্দে শুরু হয় IFAC ফুটবল। মনে রাখবে প্রথম শুরু হয়েছিল কবে, 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দে শুরু হয় IFAC ফুটবল। ঠিক আছে, তো আমি এখানে যে কোশ্চেন গুলো, শর্ট কোশ্চেন গুলো বললাম, এগুলো ভালো করে মনে রেখো, ভুলবে না। আর একটা কথা এখানে মনে রাখবে যে 1928 খ্রিস্টাব্দে, 1928 খ্রিস্টাব্দে ধ্যানচাঁদ, কি নাম বললাম, ধ্যানচাঁদ, খুব ভালো করে মনে রেখো। এই 1928 খ্রিস্টাব্দে এই ধ্যানচাঁদের নেতৃত্বে বার্লিন অলিম্পিকে প্রথম স্বর্ণপদক লাভ করেছিল ভারত। এটা খুবই ইম্পর্টেন্ট, মনে রেখো যে সালটা হচ্ছে 1928 খ্রিস্টাব্দে ধ্যানচাঁদের নেতৃত্বে বার্লিন অলিম্পিকে প্রথম স্বর্ণপদক লাভ করেছিল ভারত। ঠিক আছে, আর একটা কথা মনে রেখো যে ক্রিকেট খেলাতেও একটা হচ্ছে 1983, আর একটা হচ্ছে 2011। এই দুটো সাল ভালো করে মনে রেখো। ঠিক আছে, একটা হলো 1983 সাল আর একটা হচ্ছে 2011 সাল। ঠিক আছে, তো এই 2 সালে ভারত বিশ্বের সেরার মর্যাদা লাভ করেছিল ক্রিকেট খেলাতে। ঠিক আছে, মনে রাখবে, বুঝতে পারলে, ভুলবে না। এখানে মনে রাখবে 1911 খ্রিস্টাব্দে IFAC শিল্ডে কলকাতা মোহনবাগান ক্লাব জয়লাভ করেছিল ইংরেজ দলকে হারিয়ে। খুব ইম্পর্টেন্ট, মনে রেখো 1911 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1911 খ্রিস্টাব্দে IFAC শিল্ডে কলকাতা মোহনবাগান ক্লাব জয়লাভ করেছিল। কাকে, কোন দলকে হারিয়ে? তাহলে বলবে যে ইংরেজ দলকে হারিয়ে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রেখো, এটা পরীক্ষাতে প্রায় আসে। ঠিক আছে, সালটা খুব ইম্পর্টেন্ট। মনে রাখবে যে ব্রিটিশ অর্থাৎ ইংরেজদের হাত ধরেই ফুটবল খেলা আমাদের ভারতে এসেছিল। ঠিক আছে, মনে রাখবে এখানে আর একটা কোশ্চেন যে বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম পা রেখেছিলেন যিনি, তিনি হচ্ছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী।
খুব ইম্পর্টেন্ট, মনে রেখো যে বাঙালিদের মধ্যে ফুটবলে প্রথম যিনি পা রেখেছিলেন তিনি হচ্ছেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ঠিক আছে, আর মনে রাখবে ফুটবল নিয়ে রচনা করেছেন এমন একজনের নাম হচ্ছে কৌশিক বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তাহলে কি বললাম, ফুটবল নিয়ে রচনা করেছেন এমন একজন বিখ্যাত ব্যক্তি হলেন কৌশিক বন্দ্যোপাধ্যায়, মনে রেখো নামটা। আর মনে রাখবে ক্রিকেট খেলার সূচনা হয়েছিল প্রথম ইংল্যান্ডে। ঠিক আছে, তো ইংল্যান্ডে প্রথম শুরু হয়েছিল আর ইংরেজদের হাত ধরেই এই ক্রিকেট খেলা ভারতে আসে, মনে রেখো। ঠিক আছে, এখানে আর একটা কথা বলি, প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠা হয়েছিল 1792 খ্রিস্টাব্দে, মনে রাখবে 1792 খ্রিস্টাব্দে প্রথম ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয়েছিল, আর সেই ক্লাবটার নাম হচ্ছে ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ঠিক আছে, 1792 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা হয়েছিল প্রথম ক্রিকেট ক্লাব। হ্যাঁ, নামটা মনে রাখো, ক্যালকাটা ক্রিকেট ক্লাব। ঠিক আছে, এখানে আর একটা কথা মনে রাখবে, প্রথম ভারতীয় ওভারহেড বোলার যিনি ছিলেন তার নাম হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী, মনে রেখো, খুব ইম্পর্টেন্ট। প্রথম ভারতীয় ওভারহেড বোলার হচ্ছে নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। ঠিক আছে, এখানে আর একটা কথা মনে রাখবে, ইংরেজদের ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুকরণে সারদা রঞ্জন তৈরি করেন টাউন ক্লাব। ঠিক আছে, এটা মনে রেখো যে ইংরেজদের ক্যালকাটা ক্রিকেট ক্লাবের অনুকরণে সারদা রঞ্জন তৈরি করেছিলেন টাউন ক্লাব। ঠিক আছে, আর ক্রিকেট নিয়ে যিনি রচনা করেছেন তিনি একজন বিখ্যাত ব্যক্তি, তিনি হচ্ছেন বড়িয়া মজুমদার। বড়িয়া মজুমদার, মনে রেখো। ঠিক আছে, তাহলে কৌশিক বন্দ্যোপাধ্যায় ফুটবল নিয়ে রচনা করেছেন আর বড়িয়া মজুমদার হচ্ছে ক্রিকেট নিয়ে রচনা করেছেন, গুলিয়ে ফেলবে না, ভালো করে মনে রেখো। ঠিক আছে, আর আমি হকি সম্পর্কে তো একটু আগেই বলে দিলাম, এই ধ্যানচাঁদের কথা, এটা একটু ভালো করে মনে রেখো। ঠিক আছে, দেখো এখানে একটা গ্রন্থ আছে দেবে, হিস্টোরি ফ্রম বিলো, এটা একটু ভালো করে মনে রেখো। এটা হচ্ছে এফি থমসনের লেখা। ঠিক আছে, এটা একটু ভালো করে মনে রেখো। দেখো 22 ইয়ার্স টু ফ্রিডম এই গ্রন্থে রচিত হচ্ছে বড়িয়া মজুমদার, এটা ভালো করে মনে রেখো। তারপরে ক্রিকেট ইন কলোনিয়াল ইন্ডিয়া, এটা হচ্ছে বড়িয়া মজুমদারের লেখা। তারপর হচ্ছে ওই গৌতম ভট্টাচার্যের খেলাধুলা বিষয়ক একটা গ্রন্থ, যেটা হচ্ছে বাপি বাড়ি যা, ভালো করে মনে রেখো। তো খেলাধুলা বিষয়ক যে গ্রন্থগুলো আছে সেগুলো সব ভালো করে পড়বে। ঠিক আছে, প্রত্যেকটা ইতিহাস চর্চা সম্পর্কে যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থগুলো কার লেখা আর গ্রন্থগুলোর নাম তোমাদেরকে মনে রাখতে হবে। আমি বারবার করে এই কথাটা বলছি, ভুলবে না, কারণ যে কোনো একটা গ্রন্থের নাম দিয়ে তোমাদেরকে জিজ্ঞেস করা হতে পারে যে এর রচয়িতা কে ছিলেন। ঠিক আছে, তো সেই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। এরপরে দেখো যেমন খাদ্যাভ্যাসের যে ইতিহাস চর্চা আছে, তো সেইখানেতে তোমরা যেটা মনে রাখবে যে একজন বিখ্যাত গবেষক ছিলেন হরিপদ ভৌমিক, তো তার রসগোল্লা বাংলা জগৎ মাতানো আবিষ্কার যে গ্রন্থ, সেই গ্রন্থে তিনি দেখিয়েছেন যে যে রসগোল্লা শুধুমাত্র উড়িষ্যা নয় বাঙালিদেরই আবিষ্কার, এবং সেখান থেকে এই গ্রন্থ থেকে আমরা প্রমাণ পাই যে রসগোল্লা সম্পর্কে নানা তথ্য এখান থেকে আমরা জানতে পারি। ঠিক আছে, আর এখানে মনে রাখবে যেটা, যে নদিয়া জেলার ফুলিয়ায় হারাধন ময়রা তিনি ছিলেন আদি রসগোল্লার সৃষ্টিকর্তা, মনে রাখবে আদি রসগোল্লার সৃষ্টিকর্তা ছিলেন হারাধন ময়রা। আর মনে রাখবে নবীন চন্দ্র দাস তিনি স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। ঠিক আছে, নবীন চন্দ্র দাস নামে একজন জৈনিক ময়রা তিনি স্পঞ্জ রসগোল্লা তৈরি করেন। এখানে আর একটা জিনিস মনে রাখো, কেকের দেশ নামে পরিচিত হচ্ছে স্কটল্যান্ড। ঠিক আছে, স্কটল্যান্ডের ওট মিল থেকে প্রচুর কেক তৈরি হয়, সেজন্য স্কটল্যান্ডকে কেকের দেশ বলা হয়, একটু ভালো করে মনে রাখো। আর এখানে একটা মনে রাখবে যেটা হচ্ছে তোমার আলুর প্রচলন হয়েছিল পর্তুগিজদের হাত ধরে, এটা মনে রেখো। ঠিক আছে, আর ফুড সংক্রান্ত গ্রন্থগুলো পড়ো। তারপর দেখো পোশাক পরিচ্ছদের যে ইতিহাস আছে এগুলো তো তোমাদেরকে ডিটেলসে পড়তেই হবে, গ্রন্থগুলো সম্পর্কে তোমাদেরকে জানতে হবে। এখানে একটা কথা বলি, এখানে একটা জিনিস মনে রেখো, মনে রাখবে যে সতেন্দ্রনাথ ঠাকুর, এনার নাম তোমরা সবাই জানো, তো সেই সতেন্দ্রনাথ ঠাকুরের স্ত্রী ছিলেন
জ্ঞানদা নন্দিনী দেবী, ঠিক আছে। তো এই জ্ঞানদা নন্দিনী দেবীর লেখা একটা বিখ্যাত গ্রন্থ যেটার নাম হচ্ছে পুরাতনী, ঠিক আছে, পুরাতনী। তো সেই গ্রন্থতে তিনি আধুনিক পোশাক পরিচ্ছদ সম্পর্কে নানা তথ্য তুলে ধরেছেন, বুঝতে পেরেছো? তো এই গ্রন্থটা খুব ইম্পর্টেন্ট, এটা মনে রেখো যে আধুনিক পোশাক পরিচ্ছদ বিষয়ক একটা গ্রন্থ জ্ঞানদা নন্দিনী দেবী, সেই গ্রন্থটার নাম কি? পুরাতনী গ্রন্থ, মনে রেখো, বারবার করে বলছি, ভুলবে না, ঠিক আছে? এটা কিন্তু সব বইতে পাবে না, বুঝতে পেরেছো? যে জ্ঞানদা নন্দিনী দেবীর লেখা যে গ্রন্থটা সেটার নাম হচ্ছে পুরাতনী গ্রন্থ। এই গ্রন্থে আধুনিক পোশাক পরিচ্ছদ সম্পর্কে ব্যাখ্যা করা হয়েছে, ঠিক আছে, বা বিবরণ দেওয়া আছে। তো এটা ভালো করে মনে রেখো, বুঝতে পারলে? তারপরে তোমার এরপরে যেটা আছে, আমি এগুলা ডিটেলসে আলোচনা করছি না, কারণ এগুলো আমি তোমাদের অনেকবার আলোচনা করেছি। তোমরা আমি যেরকম যেইভাবে বলছি ঠিক সেইভাবে তোমরা প্রত্যেকটা পড়বে, ঠিক আছে? তারপরে যেমন আছে শিল্প চর্চার ইতিহাস। দেখো শিল্প চর্চার ইতিহাসের ক্ষেত্রে আমরা আমরা কি জেনেছি বলতো, যে সৃষ্টির আদিকাল থেকেই মানুষ নিজেকে শিল্প চর্চায় রত করেছে, তাই তো? এই শিল্প চর্চার মধ্যে যেগুলো অন্তর্গত, যেমন সঙ্গীত, নৃত্য, নাটক, চলচ্চিত্র, এগুলো সবই হচ্ছে শিল্প চর্চার মধ্যে অন্তর্গত, তাই তো? তো দেখুন প্রথমেই যদি আমরা আসি সঙ্গীতের ক্ষেত্রে, তো সঙ্গীতের ক্ষেত্রে আমরা কি দেখবো, দেখো। তো প্রথমে আমরা জেনেছি যে বৈদিক যুগে যদি যাই তাহলে দেখতে পাবো যে বৈদিক যুগে সংস্কৃতির অন্যতম অঙ্গ ছিল কি বলতো, সঙ্গীত, তাই তো? তাই বৈদিক যুগ থেকে আমরা ভারতীয় সঙ্গীতের ক্রমবিবর্তনের রূপটি উপলব্ধি করতে পারি। তো বৈদিক যুগের প্রধান গান যেটা ছিল সেটা হচ্ছে বৈদিক সমাগান বা সামগান, এটা মনে রেখো। তো সঙ্গীতের মূল উৎস হচ্ছে সামবেদ, এখানে এই প্রসঙ্গে এটা মনে রাখবে, ঠিক আছে? তারপর পরবর্তীকালে আমরা দেখতে পাই বৈদিক যুগের পরবর্তী যুগ যে আমরা দেখতে পাই যে ভারতীয় যে মার্গ সঙ্গীত, সেই মার্গ সঙ্গীতের চর্চা হয়, বুঝতে পেরেছো? তারপর পরে ধ্রুপদী সঙ্গীত, তারপর তোমার হরিদাস, স্বামী হরিদাস এবং তার সঙ্গে হিন্দুস্তানি সঙ্গীতের প্রচলন হয়। তার পাশাপাশি সুলতানি যুগ এবং মুঘল যুগে আমরা গজল, তারপরে হচ্ছে তোমার খেয়াল, তারপরে টপ্পা, ভজন, লোকগীতি, এইসব গানেরও চর্চা হয় এবং প্রসার ঘটে। আর এই যে সঙ্গীতের যে গান, এই গানগুলো কিন্তু বর্তমানেও এখনো চর্চা হয়, তাই তো? এখানে দেখো সপ্তদশ শতক শেষ থেকে অষ্টাদশ শতকের মধ্যভাগ পর্যন্ত আমরা আবার দেখেছি ব্রিটিশ শোষণের হাত থেকে আমাদের দেশকে মুক্ত করার জন্য বেশ কিছু গান তৈরি হয়, দেশাত্মবোধক গান। তো সেগুলো একটুকু ভালো করে মনে রাখবে, কারণ যে কোনো একটা গান দিয়ে জিজ্ঞেস করা হতে পারে যে এটা কার রচয়িতা, ঠিক আছে? গানটার জিজ্ঞেস করা হতে পারে নাম, তো সেই জন্য তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন হচ্ছে বন্দে মাতারাম, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। বঙ্গ আমার জননী আমার, দ্বিজেন্দ্রলাল রায়ের। তারপরে হচ্ছে মায়ের দেওয়া মোটা কাপড়, রজনীকান্ত সেনের। বিধির বাঁধন কাটবে তুমি এমন শক্তিমান, এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে উঠো গো ভারত লক্ষ্মী, এটা হচ্ছে অতুল প্রসাদের, ঠিক আছে? তো এগুলো মনে রেখো গানগুলো এবং রচয়িতা কারা, ঠিক আছে? এগুলো একটু ভালো করে মনে রাখবে। এখানে মনে রাখবে একটা কথা বলে দিই, যে বন্দে মাতরম যে গান, সেই গানের প্রথম সুরকার যিনি ছিলেন তিনি হচ্ছেন যদুনাথ ভট্টাচার্য। খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে বন্দে মাতরম যে গান, সেই গানের প্রথম সুরকার ছিলেন যদুনাথ ভট্টাচার্য, ঠিক আছে? এখানে যার পাশাপাশি মনে রাখবে যে আমাদের দেশে যে জাতীয় সঙ্গীত, সেটা রচয়িতা হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার পাশাপাশি মনে রাখবে শ্রীলঙ্কা আর বাংলাদেশের জাতীয় সঙ্গীতের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? মনে রাখবে এটার সাথে। এখানেতেই আর দু একটা কথা বলে নি, যেমন কাওয়ালি জনক মনে রাখবে, আমির খসরু, ঠিক আছে? তারপরে এই যে টপ্পা গান, টপ্পা গানটা একটু ভালো করে মনে রেখো। যেমন পাঞ্জাবের উট চালকদের গানকে বলা হয় টপ্পা, ঠিক আছে? বাংলায় কীর্তন গানের প্রবক্তা যিনি ছিলেন শ্রী চৈতন্য দেব, মনে রেখো। বাংলার মাটি বাংলার জলে, এই গানটা রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা কথা এখানে মনে রাখবে যে হিন্দু মুসলিম যে ঐক্যের পথিক তিনি হচ্ছে লালন ফকির, ঠিক আছে? তো এগুলো একটু ভালো করে মনে রেখো। এরপরে যেমন নৃত্যর ক্ষেত্রে যারা বিখ্যাত হয়েছেন একটু মনে রাখবে নৃত্য করায়, যেমন উদয় শঙ্কর, তারপরে হচ্ছে তোমার রুক্মিণী দেবী, মল্লিকা সারাম ভাই, পণ্ডিত বিরজু মহারাজ, ঠিক আছে? আর যে গান যে নাচগুলো আর কি, এগুলো একটু ভালোভাবে মনে রাখতে হবে, যেমন ভারতনাট্যম, কথক, কথাকলি, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, ছৌ নাচ, এগুলো একটু মনে রেখো। এখানে একটা কথা বলি, দেখো নৃত্য অ্যাকচুয়ালি কি বলতো, অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালনের দ্বারা মনের এবং সমাজের বিশেষ অবস্থাকে প্রকাশ করে, তাই তো?
এখানে একটা কথা আগে বলি, দেখো এটা যদি আগে বলা উচিত ছিল, তো এখন আমি বলে দিচ্ছি। দেখো, ভারতীয় নৃত্য দুই ধরনের, একটা হচ্ছে ধ্রুপদী নৃত্য আর একটা হচ্ছে লোকনৃত্য, মনে রাখবে। ঠিক আছে, ধ্রুপদী নৃত্য যেটা, সেটা হচ্ছে পুরুষদের নৃত্য। ঠিক আছে, আর যেটা লোকনৃত্য সেটা হচ্ছে তোমার মহিলাদের নৃত্য। দেখো, ধ্রুপদী নৃত্য যেটা, সেটা হচ্ছে তোমার যেমন ক্লাসিক্যাল যে নৃত্যগুলো আছে, যেমন হচ্ছে তোমার বলতে পারি যে ভারতনাট্যম, কথক। ঠিক আছে, আর যেগুলো লোকনৃত্য সেগুলো যেমন পুরুলিয়ার ছৌ নাচ, অসমের বিহু নাচ, এগুলো হচ্ছে লোকনৃত্য। ঠিক আছে, তো একটু ভালো করে মনে রেখো। আর এখানে যে নৃত্যগুলোর কথা বললাম, এগুলো কোথায় কোথায় বিখ্যাত সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন ভারতনাট্যম তামিলনাড়ু, ঠিক আছে, কথক হচ্ছে উত্তর ও পশ্চিম ভারতের, কথাকলি মোহিনীনাট্যম যেমন কেরালায়, কুচিপুড়ি যেমন অন্ধ্রপ্রদেশে, ছৌ নাচ যেমন পুরুলিয়া। তো এগুলো একটু ভালো করে মনে রেখো। আর গ্রন্থগুলো অবশ্যই মনে রাখবে। ঠিক আছে, বারবার করে বলছি, গ্রন্থগুলো এত তো বলা সম্ভব নয়, তো গ্রন্থগুলো তোমাদেরকে নিজেদেরকে পড়তে হবে। ঠিক আছে, এরপরে যেমন নাটকের ক্ষেত্রে কয়েকজন নাট্যকারের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন মধুসূদন দত্ত, গিরিশচন্দ্র ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, তারপরে হচ্ছে শিশির ভাদুরী, শম্ভু মিত্র। ঠিক আছে, তারপরে হচ্ছে ঋত্বিক ঘটক, উৎপল দত্ত, সবার নাম মনে রাখবে এগুলো। আর এখানে দেখো, উৎপল দত্ত একজন বিখ্যাত মানে শ্রেষ্ঠ নাট্যকার ছিলেন। তো এনার কয়েকটা নাটকের নাম তোমাদেরকে মনে রাখতে হবে, যেমন টিনের তলোয়ার, তারপরে হচ্ছে কল্লোর, ফেরারি ভোজ। ঠিক আছে, এগুলো একটু মনে রেখো। আর নাট্যকারের নাম কয়েকজনের মনে রাখতে হবে তোমাদেরকে। ঠিক আছে, এখানে দেখো একটা কোশ্চেন, ভালোভাবে মনে রেখো যে বাংলা ভাষায় প্রথম সার্থক নাটক হলো রামনারায়ণ তর্করত্নের লিখিত কুলিনকুল সর্বস্ব। মনে রেখো, খুব ইম্পর্টেন্ট এটা, যে বাংলা ভাষায় প্রথম সার্থক নাটক হচ্ছে রামনারায়ণ তর্করত্নের লিখিত কুলিনকুল সর্বস্ব। ঠিক আছে, এখানে আর একটা মনে রাখবে, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ নাটক। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন রক্তকরবী নাটক। যে কোনো নাটকের নাম দিয়ে কিন্তু জিজ্ঞেস করা হতে পারে যে নাটকটি রচয়িতাকে। ঠিক আছে, এখানে একটা কথা বলি, মনে রাখবে যে 1876 খ্রিস্টাব্দে 19শে ফেব্রুয়ারি, দেখো, জগদানন্দ ও যুবরাজ নামক দুটি নাটক পুলিশ বন্ধ করে দেয়। পরে আবার 1876 খ্রিস্টাব্দে 4ঠা মার্চ সুরেন্দ্র বিনোদিনী নাটক এবং শরৎ সরোজিনী নামে আরো একটি নাটক পুলিশ বন্ধ করে দেয়। তাই এই যে নাটকগুলোর নাম তোমাদেরকে বললাম, এই নাটকগুলোর নাম মনে রাখবে, জগদানন্দ, যুবরাজ, আর একটা এখানে যেটা আছে সুরেন্দ্র বিনোদিনী নাটক এবং শরৎ সরোজিনী নামে এই যে নাটকগুলো। তো এইগুলো বন্ধ করে দিয়েছিল পুলিশ কত খ্রিস্টাব্দে, মনে রেখো, 1876 খ্রিস্টাব্দে। আর একটা হচ্ছে 19শে ফেব্রুয়ারি, আর একটা হচ্ছে 4ঠা মার্চ। ঠিক আছে, আর সালটা হচ্ছে 1876 খ্রিস্টাব্দ। মনে রেখো, খুব ইম্পর্টেন্ট এটা, ভালো করে পড়বে। বুঝতে পারলে? এরপর যেমন আসছে চলচ্চিত্র। তো দেখো, সঙ্গীত, নৃত্য বা নাটকের পরে এসেছে চলচ্চিত্র। তো প্রথমে সাদা কালো নির্বাক চলচ্চিত্র, তারপরে সবাক চলচ্চিত্র, তারপরে আসছে রঙিন সবাক চলচ্চিত্র। ঠিক আছে, তো মনে রাখবে প্রথম সচল চলচ্চিত্র শুরু হয়েছিল 1885 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1899 খ্রিস্টাব্দে ইদ্দেশের রানী আলম আরা ভারতের প্রথম চলচ্চিত্র, এটা মনে রেখো। 1899 খ্রিস্টাব্দে ইদ্দেশের রানীর আলাম আরা হচ্ছে ভারতের প্রথম চলচ্চিত্র, মনে রাখবে। আর 1913 খ্রিস্টাব্দে দাদা সাহেব ফালকের রাজা হরিশ্চন্দ্র ছিল সম্পূর্ণ ভারতীয় প্রচেষ্টায় পূর্ণাঙ্গ কাহিনী চলচ্চিত্র। ঠিক আছে, আর মনে রাখবে যে 1917 খ্রিস্টাব্দে বাংলায় নির্বাক কাহিনী চিত্র হচ্ছে সত্যবাদী রাজা হরিশ্চন্দ্র। আর একটা মনে রেখো, 1931 খ্রিস্টাব্দে প্রথম সবাক বাংলা চলচ্চিত্র হচ্ছে দেনা পাওনা। ঠিক আছে, আর বাংলা ভাষায় প্রথম নির্বাক ছবি যেটা, সেটা হচ্ছে বিল্বমঙ্গল। মনে রেখো, এগুলো গুলিয়ে ফেলবে না। ঠিক আছে, আর একটা মনে রাখবে যে সত্যজিৎ রায় বিখ্যাত পরিচালক ছিল, আমরা সবাই জানি। তো তিনি যে চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার লাভ করেছিলেন সেটার নাম হচ্ছে পথের পাঁচালী। মনে রেখো ভালো করে। ঠিক আছে, এরপরে যেমন আছে দেখো, স্থাপত্যের ইতিহাস, দৃশ্যশিল্পের ইতিহাস। ঠিক আছে, তো যেমন দৃশ্যশিল্পের ইতিহাসের মধ্যে ছবি আঁকা, ফটোগ্রাফি, এগুলো পড়ছে। তো এগুলো তোমরা নিজেরা ভালো করে পড়ে নিও। ঠিক আছে, যেরকম ভাবে বলেছি
তারপরে হচ্ছে তোমার স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, সামরিক ইতিহাস, ঠিক আছে, যানবাহন যোগাযোগ ব্যবস্থার ইতিহাস সেম ভাবে পড়ো। এখানে দেখো যেমন যোগাযোগ আর যানবাহন ব্যবস্থার যে ইতিহাস আছে, এখানে কয়েকটা কোশ্চেন আমি বলছি, একটু ভালো করে মনে রেখো। যেমন হচ্ছে তোমার মনে রাখবে বাষ্পীয় যে রেল ইঞ্জিন সেটা আবিষ্কার করেছিলেন জর্জ স্টিভেনসন, আর বাষ্পীয় যে ইঞ্জিন সেটা আবিষ্কার করেছিলেন জেমস ওয়াট, ঠিক আছে, গুলিয়ে ফেলবে না। এখানে মনে রাখবে আরেকটা যে ভারতীয় রেলপথের জনক হচ্ছেন লর্ড ডালহৌসি, ঠিক আছে। আর মনে রাখবে ভারতের রেল যোগাযোগ ব্যবস্থা প্রথম শুরু হয়েছিল বোম্বে থেকে থানে পর্যন্ত, ঠিক আছে। আর একটা কথা এখানে মনে রেখো, প্রথম রেল যাত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়, মনে রেখো নামটা খুব ভালো করে, ঠিক আছে। প্রথম রেল যাত্রী যিনি ছিলেন তিনি হচ্ছেন রাজা রামমোহন রায়, ঠিক আছে। আর এরোপ্লেন আবিষ্কার করেছিলেন আমেরিকার রাইট ভ্রাতৃদ্বয়, মনে রেখো। হলো, এবার দেখো স্থানীয় যে ইতিহাস আছে, এখানে মনে রাখবে যে রাজতরঙ্গিনী হচ্ছে একটা বিখ্যাত গ্রন্থ, ঠিক আছে। আর এই গ্রন্থটি রচয়িতা ছিলেন কাশ্মীরি কবি যার নাম হচ্ছে কলহন, ঠিক আছে। তার মানে রাজতরঙ্গিনী যে গ্রন্থ, এই রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা হলেন কলহন। আর এখানেতে তোমার কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা আছে। মনে রাখবে যে ভারতীয় উপমহাদেশের প্রথম স্থানীয় ইতিহাস সংক্রান্ত প্রথম যে গ্রন্থ সেটা হচ্ছে কিন্তু এই রাজতরঙ্গিনী, ঠিক আছে। মনে রেখো, এটাও কোশ্চেন হয় যে প্রথম স্থানীয় ইতিহাস সংক্রান্ত যে গ্রন্থ ভারতীয় উপমহাদেশের, সেই গ্রন্থটার নাম কি, তাহলে বলতে হবে রাজতরঙ্গিনী। আর রচয়িতা হলেন কলহন, আর এখানেতে কাশ্মীরের ইতিহাস বর্ণনা করা আছে। তার মানে স্থানীয় ইতিহাস সংক্রান্ত একটা গ্রন্থ, এটা খুব ভালো করে মনে রেখো। এখানে দেখো কয়েকটা গ্রন্থ আছে, গুলিয়ে ফেলবে না, এটা আমি অনেকবার বলেছি, আবার আজও বলছি। দেখো বাংলার ইতিহাস আর বাঙালির ইতিহাস মনে রাখবে। বাংলার ইতিহাস যেটা সেটা হচ্ছে রাখাল দাস বন্দ্যোপাধ্যায়ের, আর বাঙালির ইতিহাস যেটা সেটা হচ্ছে নিহার রঞ্জন রায়, ঠিক আছে। তো এই দুটো গুলিয়ে ফেলো না, ভালো করে মনে রেখো। বাকি যেগুলো বললাম এরকম করেই পড়ো, ঠিক আছে। সবগুলো তো আলোচনা করা সম্ভব নয়, আমি যেভাবে বলছি সেরকম ভাবে প্রত্যেকটা ইতিহাস চর্চা ভালো করে পড়বে, ঠিক আছে। আর তোমাদের বইটা নিখুঁত ভাবে পড়ো। দেখো অনেক কোশ্চেন তোমাদের বইয়ে নেই, সেই জন্য আমি ডিটেলসে আলোচনা করে দিলাম অনেক শর্ট কোশ্চেন, যেগুলো তোমরা তোমাদের বইতে পাবে না, ঠিক আছে। তো ভালো করে দেখো এবং পড়ো এগুলো। দেখো ওই যে পরিবেশের ইতিহাস চর্চা যেটা আছে এটা একটু বলে দিই। যেমন পরিবেশ কেন্দ্রিক যে আন্দোলনগুলো, যেমন চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, আপ্পিকো আন্দোলন, এগুলো একটু ভালো করে পড়বে, ঠিক আছে। যেমন চিপকো আন্দোলন, চিপকো কথার অর্থ কি, জড়িয়ে ধরা। চিপকো আন্দোলনের যিনি প্রধান নেতা ছিলেন মনে রাখবে সুন্দরলাল বহুগুণা। চিপকো আন্দোলন হয়েছিল 1974 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নর্মদা বাঁচাও আন্দোলন যেটা সেটা হচ্ছে 1985 খ্রিস্টাব্দে। নর্মদা বাঁচাও আন্দোলনে যিনি প্রধান নেতৃত্ব ছিলেন মেধা পাটেকর, মনে রেখো, ভুলবে না। তারপর এখানে আরো আছে দেবে যে কয়েকজন পরিবেশ বিষয় কয়েকজন ঐতিহাসিকের নাম, তখন তোমাদেরকে বলতে হবে, অনেকজনের নাম দেওয়া আছে দেবে, বইতে দেওয়া আছে। যেমন ইরফান হাবিব, তারপরে হচ্ছে তোমার রামচন্দ্র গুহ, তারপরে মহেশ রঙ্গরাজন, বসন্ত সবেরওয়াল, তাই তো। এবং এই ইরফান হাবিব, তারপরে হচ্ছে র্যাচেল কার্সন, এদের লেখা যে গ্রন্থগুলো এগুলো ভালো করে মনে রেখো। খুব বিখ্যাত গ্রন্থ দ্য সাইলেন্ট স্প্রিং, যেটা হচ্ছে তোমার র্যাচেল কার্সনের লেখা, ভালো করে মনে রেখো, ঠিক আছে। পিপল হিস্ট্রি অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে তোমার ইরফান হাবিবের লেখা। তারপরে রিচার্ড ক্রফটের যে গ্রন্থ গ্রিন এম্পেরিয়ালিজম, ভালো করে মনে রাখবে এগুলো একটু, ঠিক আছে। তারপরে এই যে তোমার বিজ্ঞান প্রযুক্তি চিকিৎসাবিদ্যা যেখানে আছে প্রাচীন যুগের কয়েকজন চিকিৎসকের নাম, যেমন চরক, সুশ্রুত, ধনন্তরী, মনে রেখো। তারপরে এখানে একটা বিখ্যাত গ্রন্থ আছে দেবে এ হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি, যেখানে তোমার রসায়ন শাস্ত্র চর্চা নিয়ে আলোচনা করা হয়েছে। এটা কার লেখা, প্রফুল্লচন্দ্র রায়ের লেখা, এটা মনে রেখো। তারপরে এই যে বিজ্ঞানী কয়েকজন বিজ্ঞানী নাম, ঠিক আছে, যেমন হচ্ছে বরাহমিহির, আর্যভট্ট, এদের গ্রন্থগুলো, আর্যভট্টের আর্যভট্টীয়, ব্রাহ্মীরের পঞ্চসিদ্ধান্তিকা, বৃহৎ সংহিতা, এগুলো একটু ভালো করে মনে রেখো, ঠিক আছে। দশমিকের আবিষ্কারকর্তা কে, আর্যভট্ট, ভালো করে পড়বে। তারপর নারীর ইতিহাস চর্চা খুব ইম্পর্টেন্ট, এটা আমি অনেকবার তোমাদের আলোচনা করছি তাই করছি না, তো এটা ভালো করে পড়ো। আর এখানেতে দেখবে
প্রাচীন যুগে কয়েকজন নারীর নাম এরকম করে বলে দিতে পারে। তো প্রাচীন যুগে কয়েকজন নারীর নাম মনে রাখবে যারা তোমার পারদর্শী ছিলেন, যেমন অফলা, লোপামুদ্রা, গার্গী, ঠিক আছে, এদের নামগুলো মনে রেখো। মধ্যযুগে যেমন হচ্ছে সুলতানা রাজিয়া। আধুনিক যুগে যারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন যেমন সরলা দেবী চৌধুরানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা দিদার, বীণা দাস, মনে রেখো। তারপরে ধরো বলে দিল যে নর্মদা বাঁচাও আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেধা পাটেকর, ঠিক আছে, চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন নারী গৌরী দেবী, পশুরক্ষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন মেনকা গান্ধী। তো এদের নাম মনে রেখো। আন্তর্জাতিক নারী বর্ষ দিবস পালন করা হয় কবে? 1975 খ্রিস্টাব্দে, ঠিক আছে। নারী দশক হিসেবে পালিত হয় 1975 থেকে হচ্ছে 1985, এর দশক হচ্ছে নারী দশক হিসেবে পালিত হয়। এগুলো একটু পড়ো। আর নারীদের ইতিহাস সংক্রান্ত গ্রন্থগুলো ভালো করে পড়ো, ঠিক আছে। এবার দেখো আধুনিক ভারতের ইতিহাস হচ্ছে নানা উপাদান আছে যেগুলো যেমন হচ্ছে তোমার সরকারি নথিপত্র, আত্মজীবনী, স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িকপত্র, সংবাদপত্র, এগুলো সবই আছে, তাই তো। তো এগুলো ভালো করে পড়বে। যেমন সরকারি নথিপত্র কোথায় সংরক্ষণ করা হয়? দিল্লির মহাফেজখানায়, তোমরা সবাই জানো। এখানে আছে দেখবে হান্টার কমিশন রিপোর্ট, তারপর নীল কমিশন রিপোর্ট, এগুলো কবে পাস হয়েছিল? যেমন হান্টার কমিশন রিপোর্ট যেটা 1933, নীল কমিশন রিপোর্ট হচ্ছে 1860 খ্রিস্টাব্দ, এগুলো মনে রেখো। তারপরে যেমন পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিক, এই এগুলো সম্পর্কে যখন পড়বে তখন সেখানে দেখতে পাবে, দেখবে পুলিশ বিভাগ, গোয়েন্দা বিভাগ, তো এগুলো মনে রাখবে। পুলিশ বিভাগ কার আমলে হয়েছিল? যেমন লর্ড কর্নওয়ালিসের আমলে, সেটা হয়েছিল 1793 খ্রিস্টাব্দে। গোয়েন্দা বিভাগ যেটা লর্ড ডাফরিনের আমলে 1887 খ্রিস্টাব্দে, ঠিক আছে। তো ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? লন্ডনে, একটু মনে রেখো এগুলো। তারপরে যেমন আত্মজীবনী, স্মৃতিকথায় অনেকের আত্মজীবনী, স্মৃতিকথা আছে দেখবে, আত্মজীবনী অনেকের আছে, সেগুলো তোমাদেরকে মনে রাখতে হবে। যেমন বিপিন চন্দ্র পালের 70 বছর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনে ঝড়পাতা, সেরকম মহাত্মা গান্ধীর আছে দেখবে দ্য হিস্ট্রি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, সুভাষ চন্দ্র বসুর অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম, জওহরলাল নেহরুর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি। হ্যাঁ, এরকম অনেকেরই আছে। যেমন হচ্ছে মণিকুন্তলা সেনের সেদিনের কথা, দক্ষিণেন্দ্র মুখোপাধ্যায়ের ছেড়ে আসা গ্রাম, ঠিক আছে। তো এরকম ভাবে দেখবে অনেকেরই দেওয়া আছে। তো তোমরা তাদের আত্মজীবনীগুলো ভালো করে মনে রেখো, ভুলবে না। তারপরে হচ্ছে তোমার এখানে দেবে একটা কোশ্চেন আছে যে 70 বছর বিপিন চন্দ্র পালের যে আত্মজীবনী, সেটা কোন কোন দিকগুলো তুলে ধরা হয়েছে, তো সেগুলো তোমাদেরকে পড়তে হবে, ঠিক আছে। আর যেমন তোমার এই আছে দেখবে জীবনের ঝড়পাতা, যেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী, তো কোন পত্রিকায় প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? মনে রাখবে দেশ পত্রিকায়, ঠিক আছে। এখানে আছে দেখবে লক্ষ্মীর ভান্ডার, অনেকবার তোমাদের আলোচনা করছি, মনে রাখবে সরলা দেবী চৌধুরানী গড়ে তুলেছিলেন, ঠিক আছে। তারপরে বীরাশ্রমী ব্রত যেটা আছে সেটা কোন গ্রন্থ থেকে জানা যায়? জীবনে ঝরাপাতা গ্রন্থ থেকেই জানা যায়, তো মনে রাখবে। তারপরে যেমন চিঠিপত্র আছে যেটা, এখানেতে তোমরা পড়বে যে তোমার এই যে ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরুর যে চিঠিপত্র, সেটাই হিন্দিতে অনুবাদের নাম কি ছিল? পিতাকা পত্র পুত্রীকে নাম, তাই তো। আর হিন্দি অনুবাদ কে করেছিলেন? মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। বাংলাতে এগুলো কি নামে পরিচিত? কল্যাণেশু হিন্দু, মনে রেখো, ঠিক আছে। তো এগুলো একটু, কটা চিঠির সংখ্যা ছিল? 30টা, এটা একটু ভালো করে মনে রাখবে। তো এগুলো একটু ভালো করে পড়ো। তারপরে এই সাময়িক পত্র আর সংবাদপত্র যেগুলো আছে দেখবে এগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন ওই বেঙ্গল গেজেট হচ্ছে হিকির, তারপরে হচ্ছে দিগদর্শন সমাচার দর্পণ যেটা হচ্ছে মার্সম্যানের রচিত, তারপরে সংবাদ কৌমুদি, মনে রেখো রাজা রামমোহন রায়ের। তারপর আবার এরকম কোশ্চেন হতে পারে যে নববঙ্গ গোষ্ঠী দ্বারা প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম লেখো, তখন বলতে হবে যে জ্ঞানান্বেষণ, ইনকোয়ারার, হ্যাঁ, এগুলো সবই। তারপরে যেমন সমাচার চন্দ্রিকা ছিলেন ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়, দেবেন্দ্রনাথ ঠাকুর হচ্ছে তথ্যবোধিনী পত্রিকা, ঈশ্বর গুপ্তের হচ্ছে সংবাদ প্রভাকর, বঙ্কিমচন্দ্রের বঙ্গদর্শন, সম্প্রকাশ হচ্ছে দ্বারকানাথ বিদ্যাভূষণের, হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় হচ্ছে হিন্দু পেট্রিয়ট, সঞ্জীবনী পত্রিকা হচ্ছে কৃষ্ণ কুমার মিত্র, বিপিন চন্দ্র পালের ইয়ং ইন্ডিয়া, ইন্ডিয়ান মিরর, ঠিক আছে। বেঙ্গলি পত্রিকা হচ্ছে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষের বন্দে মাতরম। এখানে মনে রেখো, এটা সবাই গুলিয়ে ফেলে যে বন্দে মাতরম গান আর পত্রিকা, গান যেটা সেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যেটা পত্রিকা সেটা হচ্ছে অরবিন্দ ঘোষ। এটা আমি বারবার তোমাদের বলি, আবার আজও বললাম, মনে রেখো, গুলিয়ে ফেলবে না। তারপরে হচ্ছে যুগান্তর যে পত্রিকা সেটা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ, কিশোরীয় মারাঠি পত্রিকা হচ্ছে বাল গঙ্গাধর তিলক, ঠিক আছে। তারপরে সন্ধ্যা পত্রিকা যেটা সেটা হচ্ছে তোমার ব্রহ্মবান্ধব উপাধ্যায়। তো এগুলো ভালো করে মনে রেখো, পত্রিকাগুলো সম্পাদক কারা ছিল, ঠিক আছে। এখানে দেবে তোমাদের বঙ্গদর্শন, সম্প্রকাশ, এগুলোর সম্পাদক কে ছিল এবং কবে প্রকাশিত হয়েছিল, এগুলো ভালো করে পড়বে। আর একটা মনে রাখবে যে বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমঠ, বঙ্গদর্শন যে পত্রিকা সেই পত্রিকাটাতেই প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতারাম সঙ্গীত, ঠিক আছে, এটা মনে রেখো। আর কবে প্রকাশিত হয়েছিল এবং সম্পাদক কারা ছিল, দুটো পত্রিকারই ভালো করে মনে রাখবে। আর এখানে
লর্ড লিটনের দেশীয় ভাষায় যে সংবাদপত্র আইন, তো সেটার কবে পরে সম্প্রকাশ যে পত্রিকা সেটা বন্ধ হয়ে গেছিল, তো এটা একটু মনে রেখো, ঠিক আছে? তো এখান থেকে কোশ্চেন হয় যে ব্রিটিশ সরকার সম্প্রকাশ পত্রিকাটাকে বন্ধ করে দিয়েছিল কেন, কি উদ্দেশ্যে। এটা খুব ইম্পর্টেন্ট, তো এগুলো পড়ো, ঠিক আছে? তো দেখো আমি যেগুলো আলোচনা করলাম আজকে এগুলো একটু ভালো করে পুরো ভিডিওটা দেখো আর পড়ো, ঠিক আছে? আর এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের তো কোশ্চেন দিয়েছি, তো সব কোশ্চেন যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়েছি 2 মার্কসের 4 মার্কসের 8 মার্কসের যাই হোক, যা যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে দিয়েছি, তো সব কোশ্চেনগুলো পড়বে তোমরা, ঠিক আছে? একটা কোশ্চেনও বাদ দেবে না, সব কোশ্চেনগুলো পড়ো। আর শর্ট কোশ্চেনগুলো তোমরা ভালো করে টেক্সট বই পড়ো, ঠিক আছে? তাহলে দেখবে কোনো প্রবলেম হবে না। আর আজকে আমি কিছু শর্ট কোশ্চেন দেখো আজকে আলোচনা করতে গিয়ে চ্যাপ্টারটায় কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদের আলোচনা করেছি যেগুলো তোমাদের টেক্সট বইতে নেই, তো সেই জন্য বলছি তোমরা সবাই ভিডিওটা দেখো এবং এই কোশ্চেনগুলো পড়ো, ঠিক আছে? আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে বলো। তো আজ এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।